হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি এর ফার্স্ট রিভিশন ক্লাস। আজকে রিভিশনের টপিক হচ্ছে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 9। এই দুইটা চ্যাপ্টারের উপর আমরা রিভিশন ক্লাস করব। রিভিশনের ক্লাসের রুলস হচ্ছে প্রথমে আমাদের রেকর্ড ক্লাস, লেকচার শিট এবং লেকচার শিট সলিউশন পিডিএফ এই তিনটা কম্বাইন করে পড়াশোনা করছো এবং পড়াশোনা করার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছে সমস্যাগুলো তোমরা নোট ডাউন করে রাখছো এবং কমার্স পাবলিকেশন ইম্পর্টেন্ট যে ম্যাথের লিস্ট দিছি এই লিস্টের অঙ্কগুলি তোমরা করছো এবং যেগুলো সমস্যা আছে গ্রুপে তোমরা দিছো ওগুলো আমি নোট করে রাখছি, ওই নোটগুলি আমরা আলোচনা করে দিব। তো আমরা শুরুতেই চ্যাপ্টার 7 এর রিভিশনটা করব। আর্নিং ম্যানেজমেন্ট, আয় ব্যবস্থাপনা। তো আর্নিং ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি। এখানে টোটাল আমরা শিখবো চারটা জিনিস। এক, ইপিএস মানে আর্নিং পার শেয়ার, ডিউএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিএফএল মানে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, আর ডিটিএল মানে কি ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এই চারটা টপিক আমরা এখান থেকে শিখবো। এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2015 সাল থেকে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন, 16 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 17 সালে প্রশ্ন হয় নাই, 18 সালে প্রশ্ন হয় নাই, 19 সালে প্রশ্ন হয় নাই, 20 সালে একটা প্রশ্ন হয়েছে, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দিবা 2023 সালে। তো 2023 সালে এখান থেকে প্রশ্ন হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু ইরেগুলার। অতএব এই চ্যাপ্টারকে আমরা ওরকম ভাবে প্রিপারেশন নিব। তবে আমাদের টার্গেট থাকবে যে এখান থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই আমরা এখান থেকে আমাদের অঙ্ক অ্যান্সার করব। তো এই চ্যাপ্টারের প্রথমে ইপিএস বের করার জন্য আমাদের একটা শখ আছে। এই শখটা আশা করি তোমরা সবাই পড়ছো এবং এই শখ করার পরে আমাদের কিছু সূত্র দিয়ে আছে, ডিউএল, ডিএফএল এবং ডিটিএল এর সূত্র দিয়ে আছে। এই সূত্রগুলো তোমরা প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে যেগুলো সমস্যা বের হয়েছে সমস্যাগুলো তোমরা নোট ডাউন করে রাখছো। এখন আমাদের এখানে বেসিক কোশ্চেন দিয়ে আছে, টোটাল 3টা বেসিক কোশ্চেন দিয়ে আছে। বেসিক কোশ্চেন 1, 2, 3। বেসিক কোশ্চেন 1, 2, 3 এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? বেসিক কোশ্চেন 1, 2, 3 এর মধ্যে কারো কোনো কিছু জানার বা কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া। বেসিক কোশ্চেন 1, 2, 3 এর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই। মনে রাখবেন আমি যেটা চলে যাব সেটা কিন্তু পুনরায় রিপিট করব না, কথাটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা তাহলে চলে যাব আমাদের এক্সারসাইজ 1 থেকে এক্সারসাইজ 5 পর্যন্ত। আপনাদের যার যা সমস্যা আছে সমস্যাগুলো আমাকে একটু বলেন। না ভাইয়া, সমস্যা নেই। নাই স্যার। ওকে, ঠিক আছে। আমাকে বলো তো দেখি, প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা কিসের উপর ধরি? ইকুইটি ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল না প্রিফারেন্স স্টকের উপর ধরি? প্রিফারেন্স স্টক। প্রিফারেন্স স্টক। ওকে, আর ইন্টারেস্টটা আমরা বের করি কার উপরে? ডেট ক্যাপিটাল। ডেপ্টের উপর। ওকে, এবার আপনারা প্রশ্ন করবেন এক্সারসাইজ 6 থেকে এক্সারসাইজ 10 এর মধ্যে। না ভাইয়া, সমস্যা নেই।
এক্সারসাইজ 6 থেকে 10 এর মধ্যে কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এখান থেকে এই যে নাম্বার 7 নাম্বার ইভেন 8 নাম্বার এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 8 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 11 থেকে 15 পর্যন্ত। এগারো থেকে 15 মধ্যে কোনো প্রশ্ন আছে? ওকে, যেহেতু কথা নাই তার মানে কোনো প্রশ্ন নাই। আমাদের এই চ্যাপ্টারে কমার্স পাবলিকেশনের বইতে আমরা কয়েকটা অঙ্ক দিয়েছিলাম, এর মধ্যে 2টা অঙ্ক তোমাদের সমস্যা হয়েছে, যেটা আমি নোট করে রাখছি। এক হলো সি এর 10 নম্বর প্রশ্নটা, এটা কমার্স পাবলিকেশন বইয়ের তোমরা সমস্যার কথা বলছো। আরেকটা হচ্ছে 17 নাম্বার। এই 10 এবং 17 এই দুইটা অঙ্ক আমি আপনাদের দেখিয়ে দিতেছি, একটু ভালো করে সবাই খেয়াল করেন। সি এর 10 নম্বর প্রশ্নটা বলছে যে কম্পিউট দ্য ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ফর মিন টুলস কোম্পানি অ্যাজ অন 31 ডিসেম্বর 2017 which has a simple capital structure. Assume the following transaction in common stock occurred 2017। তো 2017 সালে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারে কিছু লেনদেন দিয়ে আছে কমন স্টক রিলেটেড। জানুয়ারি 1 তারিখে বলা আছে যে শেয়ার আউটস্ট্যান্ডিং 5 লক্ষ শেয়ার, এক একটা শেয়ার দাম দিয়ে আছে 10 টাকা, তাহলে এখানে শেয়ার আছে 5 লাখ। আবার ফেব্রুয়ারি 1 তারিখে শেয়ার আরো 2 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, শেয়ার ইস্যু করলে শেয়ার বাড়ে। মার্চ 1 তারিখে বলছে ইস্যু 15% স্টক ডিভিডেন্ড। মনে রাখবেন স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে শেয়ারের পরিমাণ বাড়ে, আর ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ফলে শেয়ারের পরিমাণের উপর কোনো ইফেক্ট পড়ে না। আমাদের ডিভিডেন্ড কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর টোটাল 4 রকম ডিভিডেন্ড পড়ছিলাম: ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, লিকুইডিটি ডিভিডেন্ড, অ্যাসেট প্রপার্টি ডিভিডেন্ড। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের এখানে লাগবে ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ফলে শেয়ারের উপর কোনো ইফেক্ট পড়ে না, আর স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে শেয়ারের পরিমাণ কি বৃদ্ধি পায়, মনে রাখবেন। মে 1 তারিখে বলছে অ্যাকুইজিশন অফ ট্রেজারি স্টক 1 লাখ শেয়ার। যে ট্রেজারি স্টক অ্যাকুইজিশন মানে ট্রেজারি স্টক ক্রয় করাইছে, ট্রেজারি স্টকটা একটা সম্পদ, তাই এর সাথে সম্পদ যদি বাড়ে তাহলে সেটা বিয়োগ করতে হয়। আর জুন 1 তারিখে বলছে ইস্যু 2-for-1 স্টক স্প্লিট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ছিলাম স্টক স্প্লিট যদি করে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় আর শেয়ার প্রতি মূল্য কি পায়, হ্রাস পায়। আর অক্টোবর 1 তারিখ বলছে রি ইস্যু 50,000 শেয়ার অফ ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক পুনরায় আবার 50,000 শেয়ার কি করছে, রি ইস্যু করছে। ওকে, তাহলে এখন আমাদের প্রশ্নে বলছে যে এখান থেকে আমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথডের ক্ষেত্রে নাম্বার অফ শেয়ারের পরিমাণটা বের করতে হবে। ওয়েটেড অ্যাভারেজ মানে কি, ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে এই ক্ষেত্রে আমরা শুরুতে আমরা স্টেপ বাই স্টেপ আসবো। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে বলছে 2-for-1 স্টক স্প্লিট, অর্থাৎ যার পুরাতন একটা শেয়ার থাকবে তাকে নতুন 2টা শেয়ার দেওয়া হবে। তো মনে রাখবেন স্টক স্প্লিট করার যে তারিখে করছে ঠিক তার আগে প্রত্যেকটা লেনদেনের জন্য শেয়ারকে আমরা 2 দ্বারা কি করব, গুণ করে দেব, কারণ শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে। এই স্টক স্প্লিট করার আগে যে কয়টা লেনদেন আছে প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে আমাদের শেয়ার স্টক স্প্লিটের ক্ষেত্রে যে 2 টাকা আছে এই 2 দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে শুরুতে জানুয়ারি 1 তারিখ থেকে আমরা ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত আমরা একটা হিসাব করব। তো জানুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 1 বলেন তো এখানে কয় মাস হয়? এক মাস। 1 মাস। তাহলে প্রথম এই 5 লক্ষ শেয়ারের আমাদের কি ধরতে হবে, 1 মাসে হিসাব করতে হবে। এবং শেয়ারের ক্ষেত্রে যেহেতু 15% স্টক ডিভিডেন্ড দিছে, তাহলে স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়।
মনে রাখবেন স্টক ডিভিডেন্ডটা পার্সেন্টেজটা সবসময় 100 সাথে কম্পেয়ার করি। কার সাথে কম্পেয়ার করবি? 100 সাথে। তাহলে 100 সাথে 15 যোগ করা হয় 115%। এর জন্য 5 লাখ শেয়ারকে এখানে দিয়ে আছে 1.15, কথার মানে হচ্ছে 115%। আর স্টক স্প্লিটের ক্ষেত্রে 2 আছে, এই জন্য 2 দ্বারা গুণ করা হয়েছে। আর জানুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত 1 মাস, এই জন্য 12 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করা হয়েছে। তাই ক্যালকুলেশন করে মান পাবো 95,833। অনেকের সমস্যা হয়েছে যে এখানে 2 আর এখানে 1.15টা পাইলেন কিভাবে, ঠিক আছে না? যাদের মূলত এইটা সমস্যা হয়েছে, এমনকি 1.15 এবং 2 এটা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এরপরে ফেব্রুয়ারি 1 থেকে তারপরে মার্চ 1 তারিখে আমরা হিসাব করব। তাহলে ফেব্রুয়ারি 1 থেকে মার্চের এখানে কয় মাস হয়? ফেব্রুয়ারি 1 থেকে মার্চ 1 তারিখ পর্যন্ত 1 মাস। 1 মাস। তাহলে এখানে আবার 2 লাখ শেয়ার কি করছে? ইস্যু করছে। তাহলে আগে ছিল 5 লাখ, আরো 2 লাখ ইস্যু করছে, মোট 7 লাখ শেয়ার। তাহলে 7 লাখ শেয়ার স্টক ডিভিডেন্ড 15% মানে 115%। স্টক স্প্লিটের ক্ষেত্রে 2, আর আপনারা বলেন 1 মাস, এই জন্য 12 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করে পাইছি 1,35,167। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, কথা বলতে যদি সমস্যা হয় তাহলে কথা বলার দরকার না, আমি আমার মতে বুঝে দিতেছি। আর এরপরে পুরো অঙ্ক বোঝাবো না, যেটা সমস্যা আছে শুধু ওইটা বোঝাবো। তাহলে এরকম ভাবে বোঝালো তোমাদের কোনো নাই। মার্চ 1 থেকে এরপর আমরা মে 1 তারিখ পর্যন্ত একটা হিসাব করবো। তাহলে মার্চ 1 তারিখে বসে 15% স্টক ডিভিডেন্ড দিছে। তাহলে স্টক ডিভিডেন্ড দিব আমরা কত টাকার উপর দিব? তাহলে এখন দেখো এখানে আমাদের টোটাল শেয়ার হয়েছিল 7 লাখ। এই 7 লাখ শেয়ারের 15% স্টক ডিভিডেন্ড যদি দেয়, তাহলে 7 লাখের 115% কত হয়? 8,05,000। ঠিক আছে? আর স্টক স্প্লিটের ক্ষেত্রে 2, 8,05,000কে 2 দ্বারা গুণ করব। আর মার্চ 1 থেকে মে 1 তারিখ পর্যন্ত এখানে কয় মাস হয়? 2 মাস। 2 মাস। এর জন্য 12 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করে 2,68,333 পাইছে। বোঝা গেছে? জি ভাই। এবার আসি মে 1 থেকে তার পরবর্তী জুন 1 তারিখ পর্যন্ত আমরা একটা হিসাব করব। এখানে ট্রেজারি স্টক অ্যাকুইজিশন মানে ট্রেজারি স্টক ক্রয় করা হয়েছে। ট্রেজারি স্টকটা হচ্ছে সম্পদ, আর কমন স্টক হচ্ছে তাই। সম্পদের সাথে তাই আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 8,05,000 থেকে এখানে 1 লক্ষ ট্রেজারি স্টক ক্রয় করা হয়েছে, মানে সম্পদ কমন স্টকের পরিমাণ কি কমে গেছে। এই জন্য 8,05,000 থেকে আমরা 1 লক্ষ বাদ দিতে হচ্ছে 7,05,000। স্টক স্প্লিটের ক্ষেত্রে 2, আর মে 1 থেকে জুন 1 তারিখ পর্যন্ত 1 মাস, সেই জন্য 12 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করছি 1,17,500 হয়েছে। বোঝা গেছে? জি ভাই। এবার জুন 1 থেকে অক্টোবর 1 পর্যন্ত, জুন 1 থেকে অক্টোবর 1 পর্যন্ত হলো 4 মাস। এখন এখানে বসে 2 for 1 স্টক স্প্লিট, অর্থাৎ শেয়ারকে 2 দ্বারা গুণ করতে হবে, মানে শেয়ারের সংখ্যা বাইরে দেবো। তাহলে 7,05,000কে 2 দ্বারা গুণ করলে হয় 14,10,000। এখন এই যে আমাদের যেহেতু এখানে স্টক স্প্লিট করছে, শেয়ারের সংখ্যা বাড়িয়ে ফেলাইছে, এখন আর আমাদের স্টক ডিভিডেন্ডের কোনো কাজ নাই। তাহলে 14,10,000কে আমাদের যেখানে এখানে 4 মাস, এর জন্য 12 দ্বারা ভাগ করছি, আর 4 দ্বারা কি করা হয়েছে? গুণ করা হয়েছে, ওই যে 4,70,000। ওকে? জি ভাই। আর অক্টোবর 1 থেকে আমাদের পরবর্তী শেষ হয়েছে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, এখানে পুনরায় রি ইস্যু করছে 50,000 শেয়ার পুনরায় কি করছে? রি ইস্যু করছে। অ্যাকুইজিশন করলে শেয়ারের সংখ্যা কমে গেছিল, আর রি ইস্যু করলে শেয়ারের সংখ্যা কি আবার বাইরে যাবো না। এই জন্য অক্টোবর 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আগে ছিল 14,10,000, আরো 50,000 শেয়ার বাড়ছে, এই জন্য হচ্ছে 14,60,000। যেহেতু অক্টোবর 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 3 মাস, সেই জন্য 12 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ করা হয়েছে 3,65,000। এই সবগুলো যোগ করেছে 14,50,833 টাকা। 10 নম্বর অঙ্ক যার সমস্যা ছিল সে কি বুঝতে পারছেন? ওকে, আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা কোনটাই সমস্যা একটু বলো তো দেখি, কোন তারিখে সমস্যা?
নাকি পুরোটাই বলতে হবে? ভাইয়া সবটা বুঝাইলে ভালো হয়। আচ্ছা, এটা আমি পুরোটাই বোঝাতে তো ভিন্ন অঙ্ক, এটা তো আমাদের শেষ, এরপর আমরা 9 নম্বর চলে যাব। এখানে প্রশ্নে বলা আছে যে 50,000 শেয়ার কমন স্টক আউটস্ট্যান্ডিং 2002 সাল ডিউরিং 2016 এবং 2017 তে 2 বছর হিসাব আমাদের করতে বসে, 2 বছর লেনদেন আমাদের দিয়ে আছে। 2016 সালে আছে 4টা লেনদেন আর 2017 সালে আছে কয়েকটা লেনদেন। এখন প্রশ্নে বলছে, ইনস্ট্রাকশন বলছে কম্পিউট দ্য ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার 2016 and 2017 টু বি ইউজড ইন দ্য আর্নিং পার শেয়ার কম্পিউশন এট দ্য এন্ড অফ 2017। তো 2016 সাল এবং 2017 সালে আমাদের ওয়েটেড এভারেজ মেথডের ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার বের করতে হবে। তো 2016 সালে হিসাবটা করব, এরপরে 2017 সালে হিসাবটা করব। আগে 2016 সালে আসি। তো 2016 সাল আগের জন্য আগে শুরুতেই আমাদের ছিল 50,000 শেয়ার ছিল। তাহলে এই 50,000 শেয়ার যেহেতু শুরুতে, তাহলে এটা জানুয়ারি 1, আর 2016 সালে প্রথম লেনদেন ছিল মার্চ 31। তাহলে হিসাবটা হবে জানুয়ারি 1 থেকে মার্চ 31। তাহলে বলুন তো জানুয়ারি 1 থেকে মার্চ 31 তারিখ মধ্যে কয় মাস? 3 মাস ভাইয়া। 3 মাস। ওকে, তাহলে প্রথম লেনদেনটা হচ্ছে জানুয়ারি 1 থেকে 31 মার্চ, 3 মাস। তাহলে এটাকে 12 দ্বারা ভাগ করব আর 3 দ্বারা গুণ করব। এই 3 হচ্ছে ওই 3 মাসের 3। ওকে, এখন দেখেন 2016 সালে স্টক স্প্লিট না, কিন্তু 2017 সালে স্টক স্প্লিট 3-4-1, অর্থাৎ পুরাতন একটা শেয়ার থেকে নতুন তাকে 3টা শেয়ার দেওয়া হবে। তাহলে এই যে এখানে যে 3 আছে, এই জন্য প্রত্যেকটা স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে আমরা শেয়ারকে 3 দ্বারা কি করে দিব বলো দেখি? গুণ করব। এই জন্য এখানে হচ্ছে সেই 3। ক্লিয়ার? ভাইয়া এটা তো 2017 সালে, আমরা 2016 সাল করতেছি না। 2016-17 স্টক স্প্লিটটা 2016 সালের জন্য যা 2017 সালের জন্য একই। ঠিক আছে, যেহেতু 16 সালে কোনো স্টক স্প্লিট নাই, তাহলে 2017 সালের যেটা আছে এটা 2016 সালে হবে। 2018 সালে যদি নতুন করে না থাকে, তাহলে এই 3-4-1টা 2018 সালের জন্য একই রকম ভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে, জি ভাই। এখন আসি এখানে 105% কিভাবে। আমাদের প্রশ্নে বলা আছে 5% স্টক ডিভিডেন্ড। তাহলে 5% স্টক ডিভিডেন্ড মানে 100 সাথে 5 যোগ করা হয় 105। তাহলে 50,000 ইন্টু 105 ইন্টু 3 গুণ ভাগ 12 ভাগ 12 গুণ কত 3 সমান সমান 39,375। বোঝা গেছে? জি ভাই। এবার আমরা আসবো এই 10,000 শেয়ারের কাজ আসবো। এটা মার্চ 1 থেকে আমাদের আসতে হবে। দ্বিতীয়টা ছিল ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ফলে যেহেতু শেয়ারের উপর কোনো প্রভাব পড়ে না, অতএব এটা বাদ। জুলাই 31 তারিখে এই প্রথম যে 25% ক্যাশ ডিভিডেন্ড ছিল এইটাও বাদ, কারণ এইটার উপর ক্যাশ ডিভিডেন্ডের ফলে শেয়ারের উপর কোনো প্রভাব পড়ে না। এজন্য মার্চ 1 থেকে এই জুলাই 31 তারিখ পর্যন্ত আমরা একটা হিসাব করব এই 5% এর জন্য। বোঝা গেছে? 26 তারিখ কিন্তু এই যে এপ্রিল 26 তারিখ কিন্তু বাদ। তাহলে মার্চ 31 তারিখের মধ্যে হিসাব করছি, তাহলে মার্চের পরে কি এপ্রিল, এর জন্য লেখা আছে এপ্রিল 1 থেকে জুলাই 31। এপ্রিল 1 থেকে জুলাই 31 কয় মাস? 4 মাস। তাহলে 12 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করা হয়েছে। আর এখানে শেয়ার হচ্ছে আগে ছিল 50, নতুন করে আরো শেয়ার বিক্রি করছে, মানে ইস্যু করছে 10,000। তাহলে টোটাল হচ্ছে 60,000 শেয়ার। 5% স্টক ডিভিডেন্ড, তাহলে 115%। আর ওই যে স্টক স্প্লিটের 3 সমান 63,000। ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আসি আমাদের জুলাই 31 তার মধ্যে কাজ শেষ। এরপর আছে অক্টোবর 26, এখানে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে এই 50% আর কোনো কাজ নাই আমাদের। তাহলে আমাদের জুলাই 31 এর পরে কি আগস্ট, তাহলে আগস্ট থেকে আমাদের 2016 সালটা ক্লোজ করতে হবে। তাহলে 2016 সাল ক্লোজ করবো ডিসেম্বর 31 তারিখ, এই জন্য লেখা আছে আগস্ট 1 থেকে ডিসেম্বর 31। তাহলে আগস্ট 1 থেকে ডিসেম্বর 31 এর মধ্যে কয় মাস? 5 মাস। এই জন্য 12 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ। ওকে, এবার আসি স্টক ডিভিডেন্ড তারিখ থেকে ঠিক আগের গুলি। এরপরে যেহেতু আর 2016 সালে স্টক ডিভিডেন্ড এরপরে আর যে লেনদেন আছে, এই লেনদেনের জন্য স্টক ডিভিডেন্ড আর কোনো কার্যকর হবে না, মানে স্টক ডিভিডেন্ড কাজ শেষ। স্টক ডিভিডেন্ডটা এই মার্চ 1, এপ্রিল 26 এবং জুলাই 31 তারিখ পর্যন্তই সীমাবদ্ধ। তো এই জুলাই 31 তারিখের পর্যন্ত আর কোনো লেনদেনের জন্য আমাদের স্টক ডিভিডেন্ডটা 2016 সালের জন্য নাই। এই জন্য আমাদের যে শেয়ারটা ছিল ওই শেয়ারটা পুরো 100% শেয়ার। এই জন্য এখানে আমাদের ছিল 63,000 শেয়ার। এই 63,000 শেয়ার পুরো 100% নিচ্ছে। যদি 5% স্টক ডিভিডেন্ড থাকতো তাহলে 100 সাথে 5 যোগ হয়তো 105%। এখানে 100%টা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এবার আমাদের যে স্টক স্প্লিটের 3, এই জন্য 3 দ্বারা গুণ আর 5 নয় 12 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ হচ্ছে 78,750।
এই সবগুলো যোগ করে 1,81,125। তাহলে 16 সাল ক্লিয়ার। জি এবার আসি আমরা 17 সালে আসবো। তাহলে 17 সালে ট্রেজারি স্টক পারচেজ করা হয়েছে। তাহলে ট্রেজারি স্টক যদি পারচেজ করা হয়, কমন শেয়ার কি পারে না পাবে? ট্রেজারি স্টক কিন্তু সম্পদ আর কমন স্টক কিন্তু দায়, ঠিক আছে? ট্রেজারি স্টক বাড়লে কমন শেয়ার কমবে, আর ট্রেজারি স্টক যদি কমে তাহলে কমন শেয়ার কি বাড়বে। তাহলে 2017 সালের ক্ষেত্রে প্রথমেই এই লেনদেনটা ছিল ফেব্রুয়ারি 28। তাহলে আমরা জানুয়ারিতে একটা হিসাব করব, জানুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 28 পর্যন্ত। তাহলে আমাদের এখানে জানুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত আমাদের এখানে টোটাল শেয়ার ছিল, এখানে কয়টা শেয়ার ছিল? 63,000 শেয়ার ছিল। তাহলে 63,000 শেয়ার। আমাদের কোনো স্টক, এখানে আমাদের কোনো স্টক ডিভিডেন্ড নাই। দেখো 2017 সালে আমাদের কোনো স্টক ডিভিডেন্ড আছে পুরো লেনদেনের মধ্যে? ফেব্রুয়ারি 28 থেকে ডিসেম্বর 20 তারিখ পর্যন্ত কোন স্টক ডিভিডেন্ড কি আছে? না ভাই নাই। নাই। যেহেতু নাই তার মানে পুরো 100% যাবে। যদি থাকতো তাহলে 100 সাথে ওই স্টক ডিভিডেন্ড পার্সেন্টে কি করতাম? যোগ করতাম। এজন্য 63,000 100% স্টক স্প্লিটেড 3, আর জানুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 28 পর্যন্ত 2 মাস, এর জন্য 12 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করছি 31,500। এবার আমরা কাজ করব এই ফেব্রুয়ারি থেকে আমাদের এই ফেব্রুয়ারি থেকে মার্চের এই পর্যন্ত। তাহলে এখানে হিসাব করছি মার্চ 1 থেকে এপ্রিল 30। তাহলে মার্চ 1 থেকে এপ্রিল 30, কারণ এই ক্যাশ ডিভিডেন্ডটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে কোন ইফেক্ট পড়ে না ভাইয়া। না, এই জন্য ক্যাশ ডিভিডেন্ডে আমাদের হিসাব করা হয় নাই। তাহলে ফেব্রুয়ারি 28 পর্যন্ত হিসাব করছি, তাহলে মার্চ 1 থেকে আমাদের এপ্রিল 30 পর্যন্ত আমরা হিসাব করব। তো ফেব্রুয়ারি 1 থেকে মার্চ 1 থেকে এপ্রিল 30 পর্যন্ত হচ্ছে 2 মাস, এর জন্য 12 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করা হয়েছে। এখন কয়টা শেয়ার? আমাদের আগে 63,000 শেয়ার ছিল, এর মধ্যে এখানে ট্রেজারি স্টক ক্রয় করা হয়েছে। ট্রেজারি স্টক ক্রয় করলে কমন শেয়ার বাড়ে না কমে? কমে। কমে। এই জন্য 63,000 থেকে 5,000 টাকা বাদ দিছি, তার 100% স্টক স্প্লিটেড 3, তাহলে হচ্ছে 29,000। কথায় ক্লিয়ার? জি ভাইয়া। এবার এপ্রিল 3 তারিখ, এপ্রিল থেকে গেল, এরপর নভেম্বরে আবার ট্রেজারি স্টক কি করা হয়েছে? বিক্রি করা হয়েছে। কত শেয়ার? 6,000 শেয়ার। তাহলে এখন দেখেন এখানে মে 1 থেকে অক্টোবর 31, তাহলে মে 1 থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত কয় মাস? 6 মাস। 6 মাস। 6 মাস। তাহলে এখানে 12 দ্বারা ভাগ আর 6 দ্বারা আমরা কি করব? গুণ করব। এখন কত শেয়ার? 63,000 থেকে 5,000 শেয়ার গেলে কত থাকে? 58,000। 58,000। 58,000 এখানে এই যে 300% নিচে, এই 300%টাই হচ্ছে এখানে একটু গন্ডগোল আছে। 300% কোথা থেকে আসলো? এই 300% এখানে কোনো ব্যাখ্যা নাই। কেউ কি ব্যাখ্যা দিতে পারবা এই 300% কিভাবে আসলো? না ভাইয়া। এখানে 300%, এখানে একটু গন্ডগোল আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের হবে হলো 100%, কিন্তু এখানে 300% দিছে। তো আমাদের ডিরেকশনের মধ্যে কোনো জায়গায় গন্ডগোল আছে, অথবা সলিউশনের মধ্যে কোনো জায়গায় গন্ডগোল আছে। তো এটা আমি পরবর্তীতে দেখে আমি তোমাদের বলে দিব না। হ্যাঁ, আপাতত আমরা ধরলাম এটা 100%, ঠিক আছে? তাহলে 58,000 100% গুণ 6/12 সমান সমান যা হবে তাই। আমরা এটা 100% দিয়ে করলাম, কারণ 300% কোনো নির্দেশনা আমাদের দেয়া নাই। ঠিক আছে? জি ভাইয়া। আর সর্বশেষ আমাদের ছিল হচ্ছে তাহলে আমাদের অক্টোবর 1 থেকে, তাহলে এবার সর্বশেষ তারিখ ছিল ডিসেম্বর 20, নভেম্বর 1 থেকে ডিসেম্বর 20, কারণ নভেম্বর 3 তারিখ কোনো ইফেক্ট পড়বে না। ক্যাশ ডিভিডেন্ড এইটাও কোনো ইফেক্ট পড়বে না। আমাদের অঙ্কটা শেষ করতে ডিসেম্বর 31 তারিখ। তো নভেম্বর 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের কয় মাস? 2 মাস। এই ধরো 12 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, এন্ড কত শেয়ার? আমাদের এই 3টা শেয়ার যোগ করা হয় 1,74,000। এই 3টা শেয়ার যোগ করে কত হয় বলো দেখি? 1 লক্ষ কত?
তাহলে এই তিনটা শেয়ার যোগ করে 1,74,000 না। আর আমাদের এখানে এই যে 6,000 শেয়ার ট্রেজারি স্টক কি করছিল, বিক্রি করছিল। ট্রেজারি স্টক ক্রয় করলে কমন শেয়ারের পরিমাণ কমে যায়, আর বিক্রি করলে কমন শেয়ারের পরিমাণ কি বাড়ে। এর জন্য আমাদের এখানে 1,74,000 সাথে 6,000 যোগ করে এর 100% আর 2 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ সমান 30,000। এই সবগুলো যোগ করে 1,77,500। ঠিক আছে। এখানে সরি আমি এখানে ভুল বলেছি, এখানে স্টক স্প্লিট করা হয়েছে 3, অর্থাৎ শেয়ারকে 3 দ্বারা গুণ করা হয়েছে। এই যে এটা 58,000-কে 3 দ্বারা গুণ করা হয় 1,44,000। এই তিনটা যোগ করা নাই, তিনটার মধ্যে 500 আছে। 58,000-কে 3 দ্বারা গুণ করা হয়েছে 1,74,000। এই 1,74,000 সাথে বিক্রি করছে 6,000, 6,000 যোগ করছে 1,80,000, 1,80,000 100% গুণ 2 ভাগ 12 সমান 30,000। ঠিক আছে। এখানে 3% একটা 300% একটা কাহিনী আছে। 300% আমি এই কাহিনীটা বলে দিতেছি। এখানে এই যে দেখো, এই 3 এর 100 দ্বারা গুণ করলে কত হয়? 300% হয় না? এই 3 এর গুণ করে কত হয়? 300%। হ্যাঁ, এই জন্য এখানে 100% না, 100% ইনটু 3 না দিয়ে সরাসরি 300% দিছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 100% হবে হলো 58,000 ইনটু 100% ইনটু 3 গুণ 6 ভাগ 12 হবে। সরাসরি 300% দিচ্ছে, তার মানে ভুল না, এটা ঠিকই আছে। হ্যাঁ, তাহলে এটা ঝামেলা আমাদের শেষ হলো। এখন আমরা চলে যাব আমাদের 9 নাম্বার চ্যাপ্টার। 9 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কন্টিনজেন্সি এন্ড ডিসক্লোজার, IAS 37। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের দুইটা ফরম্যাট, একটা উইথ প্রিভিয়াস ব্যালেন্স আর একটা উইথআউট প্রিভিয়াস ব্যালেন্স। উইথ প্রিভিয়াস ব্যালেন্স মানে আমাদের কিছু দায়ের কিছু ব্যালেন্স দেওয়া থাকবে, আর উইথআউট প্রিভিয়াস ব্যালেন্স মানে দায়ের কোনো ব্যালেন্স দেওয়া থাকবে না, সরাসরি জার্নাল দেওয়া থাকবে। তো এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট বি পার্ট সিতে কোনো প্রশ্ন হয় নাই, 16 সালে পার্ট সিতে একটা, 17 সালে প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বিতে একটা, 19 সালে পার্ট বিতে একটা, 20 সালে পার্ট বি পার্ট সিতে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে আবার পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা দিছে, 22 সালে আবার কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দেবে 2023-এ। তো যেহেতু 2021 সালে এখানে প্রশ্ন হয়েছে, 2023 সালে এখান থেকে প্রশ্ন হবেই, নয় পার্ট বি অথবা পার্ট সি। পার্ট সিতে আসার সম্ভাবনা বেশি। তো আমরা এই চ্যাপ্টারকে পার্ট সি এর জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে দুইটা ফরম্যাটের ক্ষেত্রে উইথ প্রিভিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে আমাদের এই কয়েকটা জাবেদা আছে। এই জানাগুলি পড়লে আশা করি আমাদের এখানে হয়ে যাবে। আশা করি আপনারা সবাই জাবেদাগুলি পড়ছেন। এখন আমাদের এখানে যে প্রবলেমগুলি দিয়ে আছে, এই প্রবলেমের মধ্যে প্রথম প্রবলেম 1 থেকে প্রবলেম 5 এর মধ্যে আপনাদের সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে কথা বলেন। ভাই আমি এই চ্যাপ্টারটা আজকে করতে পারিনি, আমি আজকে থেকে পড়া শুরু করছি তো আবার। আচ্ছা, যে করছেন সে প্রশ্ন করেন, আর যে করেন নাই সে একটু পড়াশোনা করেন, যদি সমস্যা হয় পরবর্তীতে কথা বলবেন। হ্যাঁ, যারা যারা পড়ছেন তাদের কোনো সমস্যা আছে প্রবলেম 1 থেকে 5 পর্যন্ত? জি না স্যার। ওকে, ঠিক আছে। এবার 6 থেকে 10 পর্যন্ত বলেন। ছয় থেকে 10-এ কারো কোনো সমস্যা আছে?
তাহলে ওয়ারেন্টি বকেয়া যাবে, কি বললাম, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ওয়ারেন্টি পেয়েবলের পরিবর্তে দিছি এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি, একই জিনিস। তো এই টাকাটা কিভাবে আসছে, এই এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি, এখানে দুইটা টাকা, একটা পার্সের টাকা আর একটা কি লেবারের টাকা। আমরা দিতে পারি পার্স ইনভেন্টরি ডেবিট আর লেবার কস্ট। এন্ড পার্স ইনভেন্টরি টাকা হবে এই 300 কম্পিউটার ইনটু 155, আর লেবারের ক্ষেত্রে হবে 300 ইনটু 185, এই দুটার যোগফল হবে 102। অথবা বের করা যায় এদের যেরকম ভাবে বের করছে 300 ইনটু 155 প্লাস 185, এই দুইটার যোগফলে সরাসরি 300 দ্বারা গুণ করছে, একই কথা। তাহলে 1,02,000 টাকা মধ্যে কয়টা জিনিসের মান আছে, এখানে পার্সের মানও আছে আবার কি লেবারের মান আছে। তাহলে 1,02,000 টাকা হচ্ছে আমাদের প্রশ্নে বলা ছিল 16 এবং 17, 2 বছরের, এই যে 2 বছর ওয়ারেন্টি বিক্রি করছে। আর আমাদের ডি নাম্বার অঙ্কটা করতে বলছে শুধুমাত্র ডিসেম্বর 31, ডি নাম্বারটা ডিসেম্বর 31 তারিখে, এই যে 2015 সালে ডিসেম্বর 31 তারিখে, যেহেতু এইটা 15 সাল এইটা 15 সাল, 1 বছরের জন্য করতে বলছে। এর জন্য 1,02,000 টাকাকে, যেহেতু এই টাকাটা 2 বছরের টাকা, আমাদের নিতে হবে 1 বছর। তাহলে 1 বছর 1,02,000 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি হয় 51,000। তাহলে 1,02,000 এর মধ্যে 51,000 টাকা হচ্ছে এই বছরের জন্য দায়, মানে রানিং বছরের জন্য দায়, আর বাদ বাকি 51,000 টাকা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে এই জন্য লেখা আছে কারেন্ট লায়াবিলিটির মধ্যে দিছি 51,000 টাকা, আর লং টার্ম লায়াবিলিটির মধ্যে দেওয়া হয়েছে 51,000 টাকা। তাহলে 1,02,000 মধ্যে চলতি বছরের দায় হচ্ছে 51, আর বাদ বাকি 51,000 হচ্ছে পরবর্তী বছর, পরবর্তী বছরে সেটা কি দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে, প্রশ্ন কি করছিলেন এইটা, সে কি আছে ক্লাসে? কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, তাহলে আছে ক্লাসে।